আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই 6 নম্বর প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে উদ্দীপকে বলা আছে যে 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে 0.6 বেগে নভোযানে পাঠানো হলো। নভোচারীর ভর হচ্ছে 80 কেজি। নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর। এক আলোকবর্ষ সমান এত মিটার। গ নম্বর বলা আছে চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত। কি অবস্থায়? চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত। আচ্ছা, আমাদের কাছে যে যে তথ্য দেওয়া আছে ওইটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে হয়তো আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য এত বছর বয়সী নভোচারীকে এত বেগের নভোযানে পাঠানো হলো। তাহলে কোথা থেকে পাঠানো হয়েছে? পৃথিবী থেকে। তাহলে এইটা হচ্ছে ধরে নিলাম আমাদের হচ্ছে সেই পৃথিবী। এইটা কি? এইটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। আর এই গ্রহে নভোচারী যাবে, এইটা ধরে নিলাম সে অন্য একটা গ্রহ। অন্য গ্রহ। এই যে বলাই ছিল যে 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য, তার মানে পৃথিবী একটা গ্রহ বা পৃথিবী থেকে অন্য গ্রহে যাচ্ছে। তাহলে পৃথিবী থেকে এটা হচ্ছে তার অন্য গ্রহ। এটার দূরত্ব কত? 40 আলোকবর্ষ। মানে এই যে দূরত্ব, এই পৃথিবী নামক গ্রহ থেকে অন্য গ্রহের যে দূরত্ব বা পৃথিবী থেকে অন্য গ্রহের যে দূরত্ব সেটা কত? 40 আলোকবর্ষ, মানে লাইট ইয়ার। 40 লাইট ইয়ার। এই নভোচারী 45 বছর বয়সে নভোচারীকে, তাহলে এখানে যে নভোচারীটা ছিল সেই নভোচারীর বয়স কত? নভোচারীর বয়স এখানে লিখি যে নভোচারীর বয়স হচ্ছে কত? 45 বছর, কিন্তু মানে 45 ইয়ার। নভোচারীকে এত বেগের নভোযানে পাঠানো হলো। তাহলে নভোযানে যে নভোযানে করে পাঠানো হয়েছে সেই নভোযানের বেগ কত? 0.6। আচ্ছা, আমি ধরে নিলাম আমার কাছে সেই নভোযানটা এটা, এবং সেই নভোযানের বেগটা কত? এই নভোযানে করে নভোযানে যাচ্ছে, এই নভোযানের বেগটা হচ্ছে ভি সমান সমান কত? 0.6 মানে যে নভোযানে করে নভোচারী পৃথিবী থেকে অন্য গ্রহে যাচ্ছে সেই নভোযানের বেগ হচ্ছে 0.6। বেগে পাঠানো হলো। তারপর নভোচারীর ভর দেওয়া আছে 80 কেজি। তাহলে নভোচারীর ভর কি দেওয়া আছে? ভর এম সমান সমান কত? 80 কেজি। আর কি দেওয়া? নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর। তার মানে নভোচারী বাঁচে হচ্ছে 80 বছর। এটা হচ্ছে নভোচারীর গড় আয়ুষ্কাল। ক নম্বরে বলছিল যে চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে। তাহলে চলন্ত অবস্থায় নভোচারীর ভর, তাহলে নভোচারীর যে ভরটা দেওয়া আছে এটা কিন্তু নিশ্চল বা স্থির ভর। তার মানে এটা আমরা এম নট দেবো। মানে নভোচারীর যে ভরটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে নিশ্চল বা স্থির অবস্থায় নভোচারীর ভর। তাহলে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে যে এম সমান সমান কি? এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেখানে এম নটটা হচ্ছে নিশ্চল বা স্থির অবস্থায় ভর আর এমটা হচ্ছে চলন্ত অবস্থায় ভর। তার মানে আমার কাছে চলন্ত অবস্থায় ভর চয়েছে, আমরা এম এর মানটা বের করব। তাহলে নিশ্চল বা স্থির অবস্থায় ভর, নভোচারীর যে ভরটা দেওয়া আছে ওইটি হচ্ছে নিশ্চল বা স্থির অবস্থায় ভর, এবং ওই ভরটা কত? 80 কেজি। তাহলে নভোচারীর ভর হচ্ছে 80 কেজি। বেগ কত বেগে করে নভোযানে যাচ্ছিল? সেটা হচ্ছে 0.6 বেগে। তাহলে বেগ ভি সমান কত? 0.6। তাহলে এখান থেকে আমরা বের করব এম। অবশ্যই মনে রাখবো এমটা হচ্ছে চলন্ত অবস্থায় ভর আর এম নটটা হচ্ছে নিশ্চল বা স্থির অবস্থায় ভর। তাহলে এম নটের মান হচ্ছে 80 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি মানে কত? 0.6। আর নিচে যেহেতু দুইটার উপরে আলাদা আলাদা ভাবে স্কোয়ার আছে তাই আমি একবার স্কোয়ার দিচ্ছি আর কি। তাহলে সি সি কাটাকাটি চলে যাবে। এখান থেকে লিখতে পারি কি যে 80 বাই রুট ওভার 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার। তাহলে দেখি যে এটা কত আসে। 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার, এখান থেকে পাচ্ছি হচ্ছে কত? তাহলে এইটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 80 ভাগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট রুট অফ অ্যান্সার, সরি রুট অফ অ্যান্সার অ্যান্সার। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত পাচ্ছি? 100। কত পাচ্ছি আমরা? 100 কেজি। তার মানে আমরা লিখবো যে চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত? 100 কেজি। আমরা অবশ্যই এটা লিখে দিব যে চলন্ত অবস্থায় নভোচারীর ভর হচ্ছে 100 কেজি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে একটু পড়ে নিই। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারী ওই গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। মানে নভোচারী যানবাহনে করে যাচ্ছে, ভালো কথা, সে এই পৃথিবী থেকে এই গ্রহে যাচ্ছে, সে জীবিত পৌঁছাতে পারবে কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। নভোচারী কত বছর বয়সে রওনা দিয়েছিল? 45 বছর বয়সে। নভোচারীর গড় আয়ুষ্কাল, গড় আয়ুষ্কাল গড় আয়ুষ্কাল কত দেওয়া আছে? নভোচারীর গড় আয়ুষ্কাল প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 80 বছর, মানে 80 ইয়ার। তার মানে নভোচারী বাঁচে হচ্ছে 80 বছর।
নভোচারী বাঁচে হচ্ছে 80 বছর। এখন পৃথিবী থেকে যখন নভোচারী এই গ্রহে যাচ্ছিল সেই অবস্থায় নভোচারীর সময় কত আমরা সেটা বের করব। তারপরে নভোচারী যখন যানবাহনে বা ওই যে ইয়েটাতে ছিল আর কি, যে নভোযানে ছিল, নভোযানে ছিল সেই নভোযানে থাকা অবস্থায় নভোচারীর বয়স কত, সেই বয়সটা এর পৃথিবীতে থাকা অবস্থায় যে বয়সটা ছিল, মানে তার প্রকৃত যে বয়সটা ছিল পৃথিবীতে, সেই বয়সটা মানে নভোযানে থাকা অবস্থায় যে বয়সটা ছিল সেই বয়সটা যোগ করে দেখবো যে এই দুইটা বয়সের যোগফল 80 থেকে কম হয় কিনা। যদি 80 থেকে কম হয় তাহলে নভোচারী অন্য গ্রহে পৌঁছাতে পারবে, আর যদি 80 থেকে বেশি হয়ে যায় তাহলে অন্য গ্রহে পৌঁছাতে পারবে কিনা। আমরা কি বুঝছি কিনা বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে নভোচারী কি করছিল, এই গ্রহ থেকে এখানে যাওয়ার সময় কোন একটা নভোযানে করে যাচ্ছিল এবং সেই নভোযানের বেগ কত, এত বেগে। নভোচারী যখন পৃথিবী থেকে নভোযানে অন্য গ্রহে যায় তখন সেই বেগটা কিন্তু সমবেগ। সেই বেগটা কি বেগ, সমবেগ। এই যে বেগটা, এই বেগটা কিন্তু সমবেগে যাচ্ছে, অবশ্যই মনে রাখবো এই বেগটা হচ্ছে সমবেগ। মানে নভোচারী যখন পৃথিবী থেকে অন্য গ্রহে যাচ্ছে তখন সে কোন বেগে যাচ্ছে, সমবেগে। আচ্ছা, আর পৃথিবী থেকে যখন সে অন্য গ্রহে যায় তখন নভোযানে চলন্ত অবস্থায় তার সময়টা কত, চলন্ত অবস্থায় সময় এইটা, এটা হচ্ছে টি নট। চলন্ত অবস্থায় যে সময় এটা হচ্ছে টি নট। তাইলে টি নট প্লাস তার যে প্রকৃত যে বয়সটা ছিল পৃথিবীতে সেটা ছিল কত, 45। এখন এই যে দুইটা এটা তো আমরা বের করব, এইটার এই 45 যোগ করে দেখবো যে কত আসে। এটা কি এই 80 থেকে ছোট হয় নাকি বড় হয়? যদি 80 থেকে ছোট হয় তাইলে সে অন্য গ্রহে পৌঁছাতে পারবে, আর যদি বড় হয় তাহলে সে অন্য গ্রহে পৌঁছাতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে নভোচারী যখন পৃথিবী থেকে অন্য গ্রহে যায় তখন তার সময় অথবা পৃথিবীর সাপেক্ষে হিসাবকৃত সময়, আমরা এটা লিখবো যে স্থির কাঠামো থেকে অথবা পৃথিবী থেকে হিসাবকৃত সময়। তাহলে পৃথিবী থেকে হিসাবকৃত সময়, পৃথিবী থেকে সে নভোযানে কিভাবে যায়, সমবেগে যায়। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি, এস সমান ভিটি। তাহলে আমরা লিখতে পারি টি সমান কত, এস বাই ভি। খুবই স্বাভাবিক। তাহলে এস এর মান কত, 40 লাইটের। তাহলে 40 গুণন 1 লাইটের, 1 আলোকবর্ষ সমান কত, এটা কিন্তু প্রশ্নে বলাই ছিল যে 9.4 ইন্টু কত, 10 টু দি পাওয়ার হচ্ছে 15। 9.4 ইন্টু 10 টু দি পাওয়ার 15, এটা হচ্ছে 1 আলোকবর্ষ। যেহেতু 40 আলোকবর্ষ ছিল তাই 40 এর সাথে 1 আলোকবর্ষটা গুণন হবে। আর তার বেগটা কত ছিল, 0.6 সি ছিল, কিন্তু 0.ভি সমান সমান কত, 0.6 সি। সি হচ্ছে আলোর বেগ, তার মানে এখান থেকে লেখা যায় কত, 0.6 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তার মানে এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে দেখি যে সময়টা কত লাগছে পৃথিবী থেকে হিসাবকৃত সময়, সেটা কত সেটা আমরা একটু দেখি। ফার্স্ট ব্র্যাকেট 40 গুণন 9.4 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার কত, 15 ভাগ হচ্ছে 0.6 গুণন 3 গুণন 10 টু দি পাওয়ার কত, 8। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কত, এটাকে যদি আমরা ইএনজি তে নেই পাচ্ছি 2.08 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 2.08 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এত সেকেন্ড, এত কিন্তু সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ড থেকে আমরা ইয়ারে যাই, তাহলে সেকেন্ড থেকে ইয়ারে যাইতে হলে 2.08 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে 1 বছর সমান কত সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ড। আবার 1 বছর সমান কত দিন, 365 দিন। এটা করলে আমরা যেটা পাবো সেটা ইয়ারে চলে যাবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে কত, ৮৬,৪০০ গুণন হচ্ছে 365। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, ৬৬.23। কত পাচ্ছি, ৬৬.23 এত ইয়ার। যেহেতু অ্যান্সার গুলো ইয়ারে ছিল তাহলে আমরা ইয়ারে বের করি আর কি। তার মানে কত পাচ্ছে, ৬৬.23 ইয়ার। তার মানে পৃথিবীর সাপেক্ষে হিসাবকৃত সময় হচ্ছে এত বছর। এখন নভোচারী যে নভোযানে যাচ্ছিল সেই নভোযানে বসে হিসাবকৃত সময় কত সেটা দেখব। নভোচারী যে নভোযানে যাচ্ছিল সেই নভোযানে বসে হিসাবকৃত সময়, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি নট দ্বারা। তাহলে আমরা একটা সূত্র জানি যে টি সমান সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এই টি নটটাই নির্দেশ করবে যে চলন্ত অবস্থায় সময়, তার মানে সে যখন সে নভোযানে ছিল তখন তার সময়টা কত সেটা হচ্ছে টি নট। তাহলে আমরা এখান থেকে লিখবো যে টি নট সমান, কি লিখবো যে টি নট সমান সমান টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টির মান কিন্তু আমরা পেয়ে গেছি, এটা কত, ৬৬.23 গুণন রুট ওভার 1 মাইনাস এই যে ভি, ভি মানে কিন্তু 0.6, আমরা কিন্তু আগেই দেখছি, ওইটা বসায় দেবো 0.6 আর নিচে সি, পুরোটার উপর হোল স্কোয়ার, সি সি কাটাকাটি চলে যাবে। তাহলে এটা এখানে দেখি কত আসে অ্যান্সার গুণন। আচ্ছা, অ্যান্সারটা পরে গুণন করে আমরা এটা লিখি যে 1 মাইনাস 0.6 হোল স্কোয়ার, এখান থেকে পাচ্ছি কত, এইটা
তাহলে রুট অফ অ্যান্সার সমান সমান কত, এইটা। তাহলে এখন লিখবো অ্যান্সার গুণন 66 পয়েন্ট হচ্ছে 23। তাইলে আমরা পাচ্ছি কত, 52.98, 52.98 এত ইয়ার। নভোচারী যখন নভোযানে পৃথিবী থেকে অন্য গ্রহে যায় তখন সেই নভোযানে বসে তার হিসাবকৃত সময়টা হচ্ছে এত ইয়ার। মানে তার কিন্তু নভোযানে হিসাবটা সময়, সে কিন্তু এখন অন্য গ্রহে পৌঁছায় নাই, তার নভোযান হিসাবকৃত সময় হচ্ছে এত বছর। এখন আমরা কি করব, যে আমার কাছে তো এইটা তো ছিল নভোযানে হিসাবকৃত সময়, তাই না? আর পৃথিবীতে তার বয়সটা কত ছিল, পৃথিবীতে তার বয়সটা ছিল কিন্তু 45 বছর, পৃথিবীতে তার বয়সটা ছিল কত, 45 বছর। মানে আমরা যে বয়সটা পাইছি সেটা কিন্তু নভোযানে বসে থাকা অবস্থায় বয়স, মানে নভোযানে যখন সে যাচ্ছিল তখন সেই অবস্থায় বয়স, সে কিন্তু এখনো পৌঁছায়নি অন্য গ্রহে। আর পৃথিবীতে তার বয়সটা ছিল কত, 45 বছর। এখন আমরা এই দুইটা বয়সকে যোগ করে দেখবো যে এটা 80-র কম হয় নাকি বেশি হয়, কারণ 80 তার গড় আয়ুষ, মানে 80 হচ্ছে তার গড় আয়ুষ্কাল, মানে 80 বছর সে বাঁচবে। যদি এই দুইটা বয়সের যোগফল 80-র থেকে বেশি হয় তাহলে সে ওই গ্রহে পৌঁছাতে পারবে না, মানে সে বাঁচবে না। আর যদি সে না বাঁচে তাহলে সে ওই গ্রহে পৌঁছাতে পারবে না। আমি তো বুঝছি কিনা বিষয়টা, করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা লিখবো যে নভোচারীর মোট বয়স, কি লিখবো, যে মোট বয়স। তাহলে এদের মোট বয়স কত সেটা দেখবো। মোট বয়স সমান সমান কি, পৃথিবীতে যে তার বয়স ছিল সেটা ছিল কত, 45 প্লাস কত, T0, মানে হচ্ছে নভোযানে যখন সে যায় তখন তার বয়সটা কত ছিল, 52.58। তাহলে 45 যোগ হচ্ছে 52.98, তাহলে দেখি কত আসে অ্যান্সার, প্লাস হচ্ছে 45। তাহলে এইখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 97.98, মানে 97.98 এত কি, এত ইয়ার। আচ্ছা, গড় আয়ুষ্কাল মানে কি, সে বাঁচে 80 বছর, কিন্তু তার ওই গ্রহে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে এত বছর। তাহলে কি সে ওই গ্রহে পৌঁছাতে পারবে, পারবে না। কারণ তার গড় আয়ুষ্কাল 80 বছর, তার ওই গ্রহে পৌঁছাতে সময় লাগবে এত বছর, সে বাঁচে 80 বছর, কিন্তু ওই গ্রহে পৌঁছাতে লাগছে 97 বছর। তাহলে সে কেমনে পৌঁছাবে, সে পৌঁছানোর আগেই তো মারা যাবে, তার মানে সে ওই গ্রহে পৌঁছাতে পারবে না। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।